এসওই বা স্টেট ওন্ড এন্টারপ্রাইজ মূলত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। সেপারেট লিগ্যাল আইডেন্টিটি, কর্পোরেট স্ট্রাকচার ও এমপ্লয়ি দ্বারা পরিচালিত এবং নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস থেকে জেনারেট করা রেভিনিউ ও সরকারি ফাইন্যান্সের উপর বেস করে এসব কোম্পানি অপারেট করে থাকে। স্বাধীনতার পর থেকে দেশের প্রাইভেট কোম্পানিগুলো বিভিন্ন সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধির কারণে প্রচুর কম্পিটিশন ফেস করলেও বর্তমানে রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠানের স্কেল অনেকাংশেই কমে এসেছে। এখন প্রাইভেট সেক্টরকেই বলা হয় দেশের ইকোনমির গ্রোথ ইঞ্জিন। অন্যদিকে পাবলিক এই এন্টারপ্রাইজগুলো দেশের জন্য হয়ে উঠেছে হোয়াইট এলিফ্যান্ট, ফলে ধীরে ধীরে এসব প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজ কিংবা একেবারে বন্ধ করে দিতে হচ্ছে। অথচ একটা সময় দেশে স্কিল ওয়ার্কফোর্স ক্রিয়েট করা, জিডিপিতে কন্ট্রিবিউশন, কর্মসংস্থান ও রেভিনিউ জেনারেশনে অবদান রাখায় পায়োনিয়ার ছিল এসব প্রতিষ্ঠান। অনেক সরকারি এন্টারপ্রাইজ কমার্শিয়ালি লসে চললেও পরোক্ষভাবে দেশের ইকোনমিতে এবং পাবলিক ওয়েলফেয়ারের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখে। এ কারণে লসে থাকার পরেও সরকার অনেক সময়ই এসব প্রতিষ্ঠানের অপারেশন চালিয়ে যায়। কনসিস্টেন্টলি লস করে যাওয়ার পাশাপাশি কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অপারেশন চালিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে সাবসিডি ও নামমাত্র ইন্টারেস্টে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে। 2019-20 ফিস্ক্যাল ইয়ার পর্যন্ত 128টি সরকারি সংস্থার মেয়াদ উত্তীর্ণ ও অনুত্তীর্ণ মিলিয়ে সর্বমোট ঋণের পরিমাণ 2,50,000 কোটি টাকারও বেশি। সালে ন্যাশনালাইজেশন পলিসির আওতায় একটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারির মাধ্যমে তৎকালীন সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের ফেলে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে। স্বাধীনতার আগে 1969-70 সালে বিভিন্ন সেক্টরে 34% প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন থাকলেও ন্যাশনালাইজেশন প্রোগ্রামের ফলে 1972 সালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়ায় 90%। বিশ্বব্যাংকের একটি জরিপের সূত্র মতে 1974-75 সালের মধ্যে ইন্ডাস্ট্রি, ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউট সহ অন্তত 305টি প্রাইভেট এন্টারপ্রাইজকে পাবলিক এন্টারপ্রাইজে কনভার্ট করা হয়েছিল। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এতগুলো প্রতিষ্ঠান পরিচালনা করতে সদ্য স্বাধীন হওয়া একটা দেশকে বেশ সমস্যায় পড়তে হয়। ফলে ন্যাশনালাইজেশনের পরেই এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের লস হতে থাকে। এদিকে 1982 সালে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে বাংলাদেশে প্রাইভেটাইজেশন শুরু হয়। এরপর ধীরে ধীরে দেশের পাবলিক এন্টারপ্রাইজগুলোকে প্রাইভেটাইজেশন, নতুন কোম্পানি প্রতিষ্ঠা ও অ্যাকোয়ার করার সাথে সাথে লস মেকিং প্রতিষ্ঠানগুলো ক্লোজ ডাউনের ফলে এই সেক্টরের প্রতিষ্ঠানের সংখ্যাও ধীরে ধীরে কমে আসতে থাকে। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2021 সূত্র মতে দেশের 49টি স্টেট ওন্ড নন ফিনান্সিয়াল এন্টারপ্রাইজকে 7টি মূল সেক্টরে ক্লাসিফিকেশন করা হয়েছে। ইন্ডাস্ট্রি, পাওয়ার, গ্যাস ও ওয়াটার, ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন, ট্রেড, এগ্রিকালচার ও ফিশারিজ, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরের আওতায় সংস্থাগুলো তাদের অপারেশন পরিচালনা করে। এর মধ্যে 19টি নন ফিনান্সিয়াল এন্টারপ্রাইজ নিয়ে সবচেয়ে বেশি সংস্থা আছে সার্ভিস সেক্টরে। তাছাড়া ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনে 7টি, ইন্ডাস্ট্রি, পাওয়ার, গ্যাস ও ওয়াটার এবং কনস্ট্রাকশনে 6টি করে, এগ্রিকালচার ও ফিশারিজে 2টি ও ট্রেডে আছে 3টি সংস্থা। এসব এন্টারপ্রাইজের মধ্যে আবার আরও অনেক সাবসেক্টর কোম্পানি ও ইউনিট আছে। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2021-এর তথ্য অনুযায়ী 2016 থেকে 2020 পর্যন্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মোট অপারেটিং রেভিনিউ প্রতি বছর গড়ে 5.11% হারে বেড়েছে, যেখানে 2015-16 ফিস্ক্যাল ইয়ারে এই রেভিনিউ ছিল 1,36,000 কোটি টাকার কিছু বেশি। সেখানে 2018-19 সালে এটা দাঁড়ায় প্রায় 1,80,000 কোটি টাকায়। যদিও 2019-20 সালে তা কিছুটা কমে যায়, তবে এর পেছনে চলমান প্যান্ডেমিক দায়ী থাকতে পারে। কিন্তু অন্যদিকে এসব এসওইগুলোর মোট অপারেটিং প্রফিট 2016 থেকে 2019 পর্যন্ত প্রতি বছরই কমছে। 2015-16 অর্থবছরে যেখানে অপারেটিং সারপ্লাস ছিল 11,500 কোটি টাকার বেশি, সেখানে 2018-19 অর্থবছরে এসে তা দাঁড়ায় 3,500 কোটি টাকার নিচে। যদিও 2019-20 অর্থবছরে অপারেটিং প্রফিট কিছুটা বাড়ে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানগুলোতে সরকার সবশেষ ওভারঅল লস করে 2012-13 অর্থবছরে, যখন নেট লস ছিল 2,500 কোটি টাকার বেশি। তখন থেকে 2021 সাল পর্যন্ত টানা 8 বছর সরকার এসওই খাতে নেট প্রফিট করে যাচ্ছে। 2021 সালের 23 মে পর্যন্ত 2020-21 অর্থবছরের হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের নেট প্রফিটের পরিমাণ প্রায় 8,500 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি সবচেয়ে বেশি প্রফিট করে, যার পরিমাণ 5,800 কোটি টাকার বেশি, যা তার আগের বছর ছিল 5,000 কোটি টাকার কিছু বেশি। এছাড়াও বিটিআরসি 2,200 কোটি টাকার বেশি প্রফিট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল।
অপরদিকে টিসিবি বা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ 2020-21 অর্থবছরে 1,000 কোটি টাকারও বেশি লস করে, যা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। টিসিবির লসের পরিমাণ আগের বছর ছিল 186 কোটি টাকার মতো। এছাড়াও মোট 49টি এসওইর মধ্যে 2019-20 অর্থবছরে 38টি প্রফিট করে এবং 11টি লস করে। 2020-21 সালের 23 মে পর্যন্ত হিসাবের উপর ভিত্তি করে দেখা যায় 37টি সরকারি এন্টারপ্রাইজ প্রফিটে, 11টি লসে এবং একটি কোনো প্রফিট বা লস ছাড়া নিউট্রাল অবস্থায় আছে। এছাড়া ফাইন্যান্স ডিভিশনের এস্টিমেশন অনুযায়ী 23 মে 2021 পর্যন্ত ডিএসএল বাবদ দেশের সরকারি এন্টারপ্রাইজগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় 1,76,000 কোটি টাকা। এদিকে ফেব্রুয়ারি 2021 পর্যন্ত দেশের 30টি সরকারি প্রতিষ্ঠানের কাছে সরকারি ব্যাংকগুলোর পাওনার পরিমাণ 33,000 কোটি টাকার বেশি, যার প্রায় 1/3 শুধু কর্পোরেশনগুলোরই আউটস্ট্যান্ডিং লোন। তবে শুধু বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের কাছেই সরকারি ব্যাংকগুলোর পাওনা আছে প্রায় 7,000 কোটি টাকা। হিসাবে দেখা যায় 2019-20 ফিস্ক্যাল ইয়ারে 16টি পাবলিক এন্টিটিকে সরকারের প্রায় 1,500 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সাবসিডিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইডব্লিউটিএ, বিএডিসি ও বিসিক 3টি প্রতিষ্ঠানই পেয়েছে 1,167 কোটি টাকার বেশি। অক্সফোর্ড রিসার্চ এনসাইক্লোপিডিয়ার তথ্যসূত্রে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের কমিউনিটি ও ইকোনমির ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর হচ্ছে সেসব দেশের স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলো। এছাড়াও একটি দেশের গভর্নমেন্ট ও গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হল এসওই। এসব প্রতিষ্ঠান সরকারি মালিকানাধীন হলেও কর্পোরেট নিয়মে অপারেটেড হয়ে এক ধরনের হাইব্রিড এন্টিটি হিসেবে কাজ করে এবং প্রাইভেট ও পাবলিক সেক্টরের মাঝামাঝি একটা জায়গায় ফাংশন করে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে। কিছু ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান রাষ্ট্রের প্যারাগভর্নমেন্ট বা কোয়াজি গভর্নমেন্টের মতো সেমি অটোনমাস অর্গানাইজেশন হিসেবে কাজ করে। এছাড়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের মতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ইনভেস্টমেন্টে 20%, এমপ্লয়মেন্টের 5% এবং ডোমেস্টিক আউটপুটের ক্ষেত্রে 40% কন্ট্রিবিউশন আছে তাদের সরকারি এন্টারপ্রাইজগুলোর। এদিকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইন্ডাস্ট্রি সেক্টরের উন্নয়নে সরকারি এন্টারপ্রাইজগুলোর কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি। দেশের 50 বছরের জার্নিতে ইকোনমি ও স্কিল্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের ভিত তৈরি করে দিয়েছে এসব সরকারি এন্টারপ্রাইজ। দেশের প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টেও সরকারি এন্টারপ্রাইজগুলোর অনেক অবদান। শুরুতে দেশের পাবলিক সেক্টরের প্রোডাকশন অ্যাক্টিভেশনে কর্মীদের বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপ প্রদান করা হয়েছিল, আর পরবর্তীতে প্রাইভেট সেক্টরের প্রোডাকশনে তাদের দক্ষতাই কাজে লেগেছে। এভাবেই দেশের প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টে পাবলিক সেক্টরের এসব এন্টারপ্রাইজের ভূমিকা আছে। এদিকে কনসলিডেটেড ইকোনমিক অ্যানালিসিস সূত্র মতে 2018-19 ফিস্ক্যাল ইয়ারে দেশের 49টি সংস্থায় কর্মরত ছিল 1,54,000-এর বেশি মানুষ, যা 2019-20 রিভাইজড বাজেটে বেড়ে 1,55,000-এর বেশি হয়েছে। অর্থাৎ দেশের স্কিল লেবার ফোর্স তৈরির পাশাপাশি কর্মসংস্থানেও বেশ ভূমিকা রাখছে সরকারি এন্টারপ্রাইজগুলো। লিগ্যাল ও ল্যান্ড ফ্যাসিলিটি, হিউজ এমপ্লয়মেন্ট, বাজেট ও লোন অ্যাসিস্ট্যান্স সহ প্রায় সব ধরনের সুবিধা পেয়েও কিছু সরকারি এন্টারপ্রাইজ প্রফিট জেনারেট করতে পারছে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সূত্র মতে ম্যান পাওয়ার ও পারচেজের পেছনে হিউজ কস্টের পরেও প্রতি ওয়ার্কারের ভ্যালু এডিশন কমে যাবার ফলে স্টেট ওন্ড নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর লস বাড়ছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস সূত্র মতে এসব প্রতিষ্ঠানে ওয়ার্কারদের বেতনের তুলনায় প্রোডাক্টিভিটি কম। এছাড়া লসের অন্যতম কারণের মধ্যে আছে মিসম্যানেজমেন্ট ও করাপশন। তবে ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্টের সূত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর আন্ডার পারফরমেন্সের জন্য লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল, ইলেকট্রিসিটি সাপ্লাই প্রবলেম, আউটডেটেড ফ্যাক্টরিজ ও ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন, এক্সপ্যানশন, কেপেবল সিনিয়র ম্যানেজমেন্ট ও হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালসের অভাবকে দায়ী করেছেন প্রমিনেন্ট ইকোনমিক অ্যানালিস্ট মামুন রশিদ। এদিকে দেশ রূপান্তরের আরেকটি রিপোর্ট অনুযায়ী লসের অন্যতম কারণ হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবকেই অন্যতম কারণ মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। বর্তমানে প্রাইভেট সেক্টর অনেক গ্রো করার কারণে বিজনেস সিনারিও খুবই ফাস্ট চেঞ্জিং ও কম্পিটিটিভ হয়ে উঠেছে। প্রাইভেট কোম্পানিগুলো প্রতিনিয়তই নতুন নতুন টেকনোলজি ও প্রসেস অ্যাডপ্ট করছে এবং গ্লোবালি কম্পিটও করছে। অন্যদিকে সরকারি এন্টারপ্রাইজগুলোতে নতুন টেকনোলজি অ্যাডপশন খুবই কম। সময়ের সাথে তাল মেলাতে নতুন কিছু অ্যাডপ্ট করে নেয়ার প্রসেসও অনেক ধীরগতির এবং সময় সাপেক্ষ। আবার বেশিরভাগ প্রতিষ্ঠানেরই মেশিনগুলো পুরনো হয়ে যাওয়ায় আউটপুট অনেক কমে আসলেও এসব যন্ত্রপাতির মেইনটেন্যান্স কস্ট বেশি। এছাড়া রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মার্কেটিং ও প্রমোশন তেমন হয় না বললেই চলে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ এসব পণ্য বা সেবা সম্পর্কে জানতেই পারেন না, যেখানে বেসরকারি কোম্পানিগুলোর মার্কেটিংয়ের পেছনে বিশাল ইনভেস্টমেন্ট থাকে।
এসব কারণে সরকারি এন্টারপ্রাইজগুলো প্রাইভেট সেক্টরের সাথে কম্পিট করে অনেক ক্ষেত্রেই প্রফিট করতে পারে না। কিন্তু অন্যদিকে এসব প্রতিষ্ঠানগুলো খুব সহজেই সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট পেতে পারে। এই ইনভেস্টমেন্ট সঠিকভাবে ব্যবহার করলে সরকারি এন্টারপ্রাইজগুলো বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট বা সার্ভিস কম খরচে প্রোভাইড করতে পারবে। অতীতে ইকোনমির মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করলেও বর্তমানে দেশের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। দেশ রূপান্তর সূত্রমতে লসে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার উপরে আছে ইন্ডাস্ট্রি সেক্টর। দেশের জিডিপিতে এই সেক্টরের কন্ট্রিবিউশন খুব কম হলেও সরকারের কাছ থেকে কনসিস্টেন্টলি সাবসিডি নিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। তবে ঢাকা ট্রিবিউন সূত্র মতে এসব প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি বাড়াতে কম্পিটিটিভ নয় এমন ইউনিট ক্লোজ করে কস্ট কমানো যেতে পারে। এছাড়া ডাইনামিক মার্কেটে টিকে থাকতে প্রতিষ্ঠানগুলোকে স্ট্র্যাটেজি ও পলিসি চেঞ্জ করে স্বচ্ছ ও স্বাধীন হতে হবে। উন্নত দেশগুলোর মতো লসে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজ কিংবা পিপিপি মডেলেও নেওয়া যেতে পারে।